আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের এই ভিডিও ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ, যেটা কিনা আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা খুবই অপরিহার্য বিষয়। তো অ্যাকচুয়ালি আমরা ভয়েস বলতে কি, এই ডেফিনেশনটা কি আমরা জানি? তো ভয়েস হচ্ছে মোড অফ এক্সপ্রেসিং এ ভার্ব, অর্থাৎ একটা ভার্বকে প্রকাশের যে ভঙ্গিটা, একটা ভার্বকে বা ক্রিয়াকে প্রকাশের যে ভঙ্গিটা, এইটাই হচ্ছে আমাদের ভয়েস। এটা কি ভয়েস? তো অ্যাকচুয়ালি আমরা এখানে লিখেছি মোড অফ এক্সপ্রেসিং ভার্ব, অর্থাৎ একটা ক্রিয়াকে প্রকাশের যে ভঙ্গিটা আছে এটাই হচ্ছে ভয়েস। তো এই প্রকাশের ভঙ্গিটা কি পাচ্ছি আমরা? দুই ধরনের প্রকাশ ভঙ্গি আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাকচুয়ালি ভার্বকে আমি যেভাবে প্রকাশ করি না কেন, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, তো সেন্টেন্সের যে অর্থটা আছে সেটা কিন্তু পরিবর্তিত হয় না। অর্থাৎ কান দুইটা আছে, দুইটা দিয়ে একই জিনিস শোনা যায়, ডান কান দিয়ে শুনলেও যা, বাম কান দিয়ে শুনলেও তা। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যা অর্থ, প্যাসিভ ভয়েসের অর্থটাও কিন্তু সেম, কিন্তু এটা তারপর আমাদেরকে শিখতে হবে। কারণ কি, এটা একটা ভিন্ন ধরনের স্টাইল, রাইটিং এর একটা ভিন্ন ধরনের মাত্রা যোগ করে। তো আমরা একটু খেয়াল করি এবার অ্যাক্টিভ ভয়েসটা অ্যাকচুয়ালি কি। সাবজেক্ট যখন, সাবজেক্ট মানে কি কর্তা, অর্থাৎ যে ক্রিয়াকে সম্পন্ন করে, সাবজেক্ট যখন ভার্বকে নিজেই সম্পন্ন করতে পারে দেন তাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ বলবো। অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বকে নিজেই সম্পন্ন করতে পারে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। তো দেখি আমরা একটা এক্সাম্পল দেখে নিই অ্যাক্টিভ ভয়েসের। আবরার কম্পোজেস এ স্টোরি, অর্থাৎ আবরার কি করেছে? একটা গল্প লিখেছে। তো যদি আমরা একটু খেয়াল করি যে আবরার হচ্ছে এখানে সাবজেক্ট, তো এখানে ভার্বটা হচ্ছে কম্পোজ করা বা রচনা করা। তো এখানে যে সাবজেক্টটা আমাদের ব্যবহৃত হয়েছে এটা একটা ব্যক্তি। তো ব্যক্তি কি একটা গল্প লিখতে পারে না? অবভিয়াসলি পারে। তো ব্যক্তি যখন ভার্বকে সম্পূর্ণ করতে পেরেছে, এখানে আবরার যখন এই স্টোরিটাকে কম্পোজ করেছে নিজেই, সো এটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ভয়েস। এবার যদি আমরা একটু খেয়াল করি যে প্যাসিভ ভয়েসটা অ্যাকচুয়ালি কি, সাবজেক্ট যদি ভার্বকে নিজে সম্পূর্ণ করতে না পারে, অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বকে নিজে সম্পূর্ণ করতে পারবে না বা করে না, দেন এটাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। তো একটু আমরা খেয়াল করি একটা এক্সাম্পল, যে সাবজেক্ট আবার কিভাবে ভার্বকে সম্পূর্ণ করতে পারে না। তো একটু খেয়াল করি, স্টোরি, স্টোরি কি একটা গল্প, এখানে ভার্বটা কিন্তু কম্পোজ, এখানে ভার্বটা কি কম্পোজ। তো দেখো একটু খেয়াল করে, এখানে তুমি বলতে পারো যে ইজটা কি ভার্ব না? হ্যাঁ, ইজ অবশ্যই ভার্ব, বাট ইজ এখানে মেইন ভার্ব না, ইজ এখানে ব্যবহৃত হয়েছে অ্যাজ এ অক্সিলারি ভার্ব। সো আমাদের এখানে মেইন ভার্বটা হচ্ছে কম্পোজ। তো আমরা যদি এবার একটু খেয়াল করি যে কম্পোজ মানে রচনা করা। এখন স্টোরি কি কম্পোজ করে না স্টোরি কি কেউ রচনা করে? স্টোরি কিন্তু নিজে কিছু রচনা করতে পারে না। সো এখানে যে সাবজেক্টটা ব্যবহৃত হয়েছে, এই সাবজেক্ট কিন্তু এই কম্পোজ নামক যে ভার্বটা বা রচনা করা যে ভার্বটা আছে এটাকে নিজে সম্পূর্ণ করতে পারে না। সো এটাকে আমরা কিসের এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি? উই ক্যান কনসিডার ইট অ্যাজ এ প্যাসিভ ভয়েস। তো এবার আসি আমরা যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে চেঞ্জ করার যে নিয়মটা, কিভাবে আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করব বা প্যাসিভ থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব। সো এই বিষয়টা নিয়ে আলোকপাত করার আগে আমার মনে হয় আমাদের কিছু কি এলিমেন্টস বা কিছু মৌলিক বিষয়, যে জিনিসগুলো ছাড়া বা যে বিষয় কনসেপ্ট ছাড়া একটা স্টুডেন্টের পক্ষে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা অনেকটাই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যদি বুঝে বুঝে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো এবার একটু আমরা আসি, সাবজেক্ট ও অবজেক্ট চিহ্নিতকরণটা হচ্ছে প্রথম কাজ। সাবজেক্ট ও অবজেক্ট চিহ্নিতকরণটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার প্রথম এবং প্রাইমারি যে কাজটা আছে সেটা, যে সাবজেক্ট ও অবজেক্ট চিহ্নিত করা। সো পরবর্তীতে যে বিষয়টা আরো একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মস অফ প্রোনাউন, অর্থাৎ যখন সাবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহৃত হবে, অবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহৃত হবে। তো যদি আমরা না জানি যে সাবজেক্টিভ ফর্ম কোনটা, অবজেক্টিভ ফর্ম কি, সো তখন কিন্তু আমরা একটা প্রবলেমে পড়ে যাব। সো আমাদের প্রপার ওয়েতে প্রোনাউনের যে ফর্মগুলো আছে এগুলো আমাদের সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে।
থার্ডে আমরা যে বিষয়টা সম্পর্কে আমাদের যা ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বিভিন্ন রূপ আছে। আমরা জানি ভার্বের বিভিন্ন রূপগুলো আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ইত্যাদি সম্পর্কে আমাদের কিন্তু একটা নলেজ রাখতে হবে। তো এবার আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের এই তিনটা উপাদান সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়ার জন্য। তো সাবজেক্ট ও অবজেক্ট কিভাবে চিহ্নিত করতে হয় এই বিষয়টা সম্পর্কে আমাদের কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তো সাবজেক্ট হচ্ছে ভার্বকে যদি আমরা হু অথবা হট দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা? হু অথবা হট দ্বারা, অর্থাৎ কে অথবা কি দ্বারা প্রশ্ন করি ভার্বকে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। এরপরে পরবর্তী যে বিষয়টা হচ্ছে অবজেক্টটাকে কিভাবে আমরা চিহ্নিত করব? ভার্বকে হট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যানসারটা পাবো সেই অ্যানসারটাই হচ্ছে আমাদের অবজেক্ট। সো এখন বিষয়টা হচ্ছে যে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হট দ্বারা প্রশ্ন করলে যদি সাবজেক্ট পাওয়া যায় তাহলে হট দ্বারা প্রশ্ন করলে কিভাবে আমরা অবজেক্টটা পাবো? সো বিষয়টা হচ্ছে হট দ্বারা প্রশ্ন করলে যদি তুমি সাবজেক্ট পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে হট দ্বারা প্রশ্ন করলে তুমি কিন্তু আর অবজেক্টটা পাচ্ছ না। তো এবার একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি যে এডুকেশন রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এডুকেশন রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অর্থাৎ শিক্ষা অজ্ঞতার যে অন্ধকারটা আছে এটাকে দূর করে। তো দেখো রিমুভসটা এখানে হচ্ছে ভার্ব, রিমুভসটা কি? ভার্ব বা ক্রিয়া। তাহলে রিমুভ মানে কি? আমরা জানি দূর করা। রিমুভ মানে কি? দূর করা। এখন যদি তুমি ভার্বকে প্রশ্ন করো হু রিমুভস, কে দূর করে, অথবা কি দূর করে, তো আমরা যদি এখানে প্রশ্ন করি যে কে দূর করে, আমরা কি পাচ্ছি? শিক্ষা দূর করে, অর্থাৎ এডুকেশন, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার যদি তুমি ভার্বকে প্রশ্ন করো যে অবজেক্টটাকে খুঁজে বের করার জন্য যে কি দূর করে, আমরা কি পাচ্ছি অ্যানসারটা? দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। শুধু কিন্তু ডার্কনেস না, অজ্ঞতার যে অন্ধকার সেটা কিন্তু দূর করে কে? শিক্ষা। তাহলে আমরা এখানে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স এটাকে আমরা পাচ্ছি অবজেক্ট হিসেবে। কি হিসেবে পাচ্ছি আমরা? অবজেক্ট হিসেবে পাচ্ছি। তো দেখো অনেক ক্ষেত্রে এমন কিছু বিষয় ঘটে যেতে পারে যে আমি কি দ্বারা প্রশ্ন করলেও অ্যান্সার পাচ্ছি অবজেক্ট, এবং কাকে দ্বারা বা হুম দ্বারা প্রশ্ন করলেও কিন্তু আমি অবজেক্ট পেয়ে যাচ্ছি। তো যখন সিমালটেনিয়াসলি বা একই সাথে আমরা দেখব যে দুটো অ্যান্সারই সেন্টেন্সের মধ্যে উপস্থিত, তখন কিন্তু আমাদের জন্য একটা পাজেল তৈরি হয়ে যাবে যে আমি কোনটাকে অবজেক্ট হিসেবে ধরবো। তো বন্ধু খেয়াল করো যে এখানে দুটোই কিন্তু অবজেক্ট হিসেবে গণ্য হবে, দুটাই কি হবে? অবজেক্ট হিসেবে গণ্য হবে। তো যেমন এরকম একটা সিচুয়েশন আমরা একটু দেখেই ফেলি। গেভ মানে কি? দিয়েছিল। গেভ মানে দিয়েছিল, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। তো এখানে ভার্বটা হচ্ছে গেভ। কে দিয়েছিল? কে বা কি দ্বারা প্রশ্ন করব? কে দিয়েছিল? মাই ফাদার। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে পেলাম আমরা কি? আমার বাবা। তো এবার যদি আমি প্রশ্ন করি অবজেক্টটাকে খুঁজে বের করার জন্য, কি দিয়েছিল? আনসার কিন্তু এ পেন, এটা কিন্তু অবজেক্ট। আবার প্রশ্ন করো হুম, অর্থাৎ কাকে দিয়েছিল, এটা কিন্তু আনসার আমি পেয়ে গেছি, আমাকে দিয়েছিল। তো এখানে এটাও কিন্তু অবজেক্ট। তো একই সাথে এই সেন্টেন্সটাতে আমরা দেখছি দুটো অবজেক্ট আছে। তো এই বিষয়টাকে একটু যদি আমরা বলি যে অবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্তা, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্তা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোনটাকে ডিরেক্ট অবজেক্ট ধরবো এবং কোন অবজেক্টটাকে আমি ইনডিরেক্ট অবজেক্ট ধরবো। তো দেখো এখানে আমরা থিংস বা বস্তুবাচক যে অবজেক্টটা সেটাকে আমরা কি ধরবো? ডিরেক্ট অবজেক্ট ধরবো। আর ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে ওটাকে আমরা কি ধরবো? ইনডিরেক্ট অবজেক্ট ধরবো। তো একটু খেয়াল করি, এখন বলো তো এ পেন এটা কি অবজেক্ট? এ পেন যেহেতু একটা বস্তু তাহলে এটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। আর মি এটা ব্যক্তি নির্দেশ করে, তাহলে এটা অবশ্যই কি অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট।
তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট ও অবজেক্ট চিহ্নিতকরণের একটা কনসেপ্ট। তো ফর্মস অফ প্রোনাউন যেটা আছে আমরা জানি প্রোনাউনের ফর্ম হচ্ছে 5টি। প্রোনাউনের ফর্ম কয়টি? 5টি। প্রোনাউনের ফর্ম হচ্ছে 5টি: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ। যদিও আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটাকে আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে 5টি: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন এন্ড লাস্ট অফ অল রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আজকের আলোচনায় প্রোনাউনের এই 5টি ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আজকে আমাদের ভয়েসের জন্য যে দুটি ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এই দুটো ফর্ম আমাদেরকে জানতে হবে যদি আমরা ভয়েসটা করতে চাই। অর্থাৎ সাবজেক্টের স্থলে যখন থাকবে, তখন যদি সাবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহৃত হয়, তখন আমি যখন সাবজেক্টকে প্রোনাউনে অবজেক্টে কনভার্ট করব, সাবজেক্টকে যখন আমি অবজেক্টে কনভার্ট করব, তখন আমাদের কি করতে হবে? ওই সাবজেক্টিভ ফর্মটাকে অবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। আবার যখন অবজেক্টকে আমি সাবজেক্ট করব, তখন অবজেক্টিভ ফর্মটাকে আমার সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে। এর পরবর্তীতে যে লাস্টে যে বিষয়টা আছে, ফর্মস অফ ভার্ব। আমরা জানি ভার্বের রূপ আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অপরিহার্য একটা বিষয়। সো আমাদের এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমাদের নলেজে বা নখদর্পণে রাখতেই হবে। তো এখন কথা হচ্ছে যে পৃথিবীতে যে ভার্বের সংখ্যা কত, এটা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা কাউন্ট করে বলা সম্ভব নয়। সো এতগুলো ভার্বের ফর্মগুলো আমাদের মনে রাখা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, ভার্বগুলা দুই ধরনের হয়: রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। অ্যারাউন্ড 90% এর বেশি ভার্বগুলা রেগুলার ভার্ব, যেগুলোর কিনা প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে দিলে পাস্ট ফর্ম হয়ে যায়, এবং পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে দিলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটার সাথে ইডি যোগ করলে পাস্ট ফর্মও হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হয়। আবার কিছু ভার্ব আছে যে ভার্বগুলার প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তা এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তা। যেমন ধরো ফর এক্সাম্পল কাট, 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 হিট, হিট, হিট। তো এই যে এরকম ভার্ব আছে, এগুলোর কিন্তু কোনো পরিবর্তনই হয় না। প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তাই এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তাই। আর ইররেগুলার ভার্বগুলার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলা একটু আমাদের মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। তো যদি এরকম একটা আমরা একটা লিস্ট করে নিই যে যে ভার্বগুলা আর ইররেগুলার যে ভার্বগুলা ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, তো তার একটা লিস্ট করে যদি আমরা একটু মেমোরাইজ করে নিতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তো আমি তোমাদের এই বিষয়ে যে ইররেগুলার যে ভার্বগুলো আছে, অর্থাৎ যে ভার্বের ফর্মগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে, তার একটা লিস্ট আমি তোমাদের আমার এই ভিডিওর লিংকে দিয়ে দিব। ওখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে, যাতে করে তোমরা এটা সহজেই পেয়ে যাও। আর এই বিষয়গুলো, অর্থাৎ এই ভিডিওটা আমাদের ছিল ভয়েসের উপরে একটা ইন্ট্রোডাক্টরি একটা পার্ট। তো এই ইন্ট্রোডাক্টরি পার্টটাকে আমরা দীর্ঘায়িত করব না। আমরা পরবর্তী যে ভিডিওটা আসবো ভয়েস চেঞ্জের উপরে, সেখানে আমরা কিছু ম্যাজিক রুলস নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে তোমরা খুবই সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার একটা ধারণা পাবে। আর আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ ওয়েতে আমি করতে সক্ষম হয়েছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথেই তুমি দেখতে পারো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।